বাংলাদেশ তো এখন বাংলাদেশের কথায় চলছে না, বাংলাদেশ আসছে এখন পাকিস্তানের কথায়। তারা ভেবেছিল ভারতকে শিক্ষা দেব, বিসিসিআইকে শিক্ষা দেব, আইসিসিকে শিক্ষা দেব। এইসব শিক্ষা দিতে গিয়ে এখন নিজেরাই বিশ্বের কাছে নিজেদের মাথা নত হয়ে গেছে। আসিফ নজরুল খুব কম করে হলেও গত 2-4 দিনে 200 থেকে 300 বার যৌক্তিক কথাটা বলেছেন, যৌক্তিক শব্দটা ব্যবহার করেছেন। তিনি বলেছেন আমাদের দাবি যৌক্তিক, 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 যুক্তি আছে। কেন বলতে হয় এতবার? কেন? তার কারণ আপনাদের কথা কোনো যুক্তিই নেই, অযৌক্তিক। সবচেয়ে বড় কারণ এই আসিফ নজরুল, এই যে আমিনুল বুলবুল এবং ডাক্তার মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হচ্ছে এই দেশে শেখ হাসিনা রয়েছেন। সত্যি কথা বলার জন্য যদি লিটন দাসকে ছি ছি করা হয়, ছবির মধ্যে থুতু দেওয়া হয়, তাহলে সত্যি কথা কেন বলতে যাবেন? আপনারা সত্যি শুনতে পারেন না, আপনারা সত্যি শুনতে পারেন না। একবার আমিনুল বুলবুলকে শোনানো উচিত, একবার নাজমুল ইসলামকে শোনানো উচিত এই কথাগুলো। বাংলাদেশকে ধ্বংস যে করলো ক্রিকেটটা, তার পেছনে রয়েছে এই মহসিন নকভী। গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে চলে গেলেন মহসিন নকভী। 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে কোনো কিছুই ভালো হয়নি। এক তো উড়ে এসে জুড়ে বসা অন্তর্বর্তী সরকার, তারা এসেই প্রথমে সমস্ত জঙ্গিদের জেলখানা থেকে বার করে দেওয়া হলো। তারপর মব সন্ত্রাসের আতঙ্ক সৃষ্টি করা হলো গোটা দেশ জুড়ে, যেখানেই যা দেখো ধরে মেরে দাও। বুঝতে পারছেন? গণপিটুনি। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে চট্টগ্রামে সেখানে সেনা, পুলিশ, র্যাব পাঠিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের ওপর অত্যাচার, অহিংস অত্যাচার চরমে। আজ তারা ব্যাকফায়ার করছে। আজ চট্টগ্রামে এক র্যাব কর্মকর্তাকে পিটিয়ে মারধর করে মেরে ফেলা হয়েছে। আর সংঘর্ষ তো লেগেই আছে চারিদিকে। তিতুমির কলেজ হোক, ঢাকার সায়েন্স ল্যাব হোক, যেখানে তাকাবেন সেখানেই মব সন্ত্রাস। আর এরকম পজিশনে দাঁড়িয়ে বাংলাদেশের অভিযোগ নাকি ভারতে নিরাপত্তা নেই, আর সেই কারণে তারা সেখানে টি-20 বিশ্বকাপের জন্য দল পাঠাতে পারবে না। যদিও আইসিসি তাদের বারবার সতর্ক করেছে এবং তারা দাবি দিয়ে জানিয়েছে ভারতে যথেষ্ট নিরাপত্তা আছে, আপনারা যদি খেলতে চান বিশ্বকাপ তাহলে ভারতে গিয়েই খেলতে হবে। কিন্তু বাংলাদেশ তো এখন বাংলাদেশের কথায় চলছে না, বাংলাদেশ আসছে এখন পাকিস্তানের কথায়। তারা ভেবেছিল ভারতকে শিক্ষা দেব, বিসিসিআইকে শিক্ষা দেব, আইসিসিকে শিক্ষা দেব। এইসব শিক্ষা দিতে গিয়ে এখন নিজেরাই বিশ্বের কাছে নিজেদের মাথা নত হয়ে গেছে। ক্রিকেট বিশ্বে এখন বাংলাদেশ কোথায় খুঁজে পাওয়াও এখন দুষ্কর। বড়সড় পেনাল্টি লাগতে চলেছে এমনটাই শোনা যাচ্ছে। তারা যদি দল না পাঠায় টি-20 বিশ্বকাপে, তার বদলে স্কটল্যান্ড তো রেডিই রয়েছে। কিন্তু কি জানেন, এই এত কিছুর মূলে বাংলাদেশকে ধ্বংস যে করলো ক্রিকেটটা, তার পেছনে রয়েছে এই মহসিন নকভী। পিসিবি এবং এসিসির যে কর্মকর্তা, মেন হোতা, তিনি মূলত মাথাটা খেয়েছেন আমিনুল বুলবুলের, আসিফ নজরুলের, ডাক্তার মোহাম্মদ ইউনূসের। সেই কারণেই তো একমাত্র পাকিস্তান, তারাই ছিল বাংলাদেশের পক্ষে যখন ভোটাভুটি হয় আইসিসিতে। আর কোনো দল ছিল না, আর কোনো দেশ ছিল না। বুঝতে পারছেন? এরকম অবস্থায় দাঁড়িয়ে আজ বলতেই হয় যে হেরে গেল বাংলাদেশ, আর বাংলাদেশকে হারিয়ে জিতল কে? পাকিস্তান। আজ এটাই আপনাদের সামনে স্পষ্ট করব। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। তবে শুরু করার আগেই প্রথমে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লাস নিউজ 24x7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যে আইসিসি ঠিক কি বলেছিল। তার আগে হেডলাইনটা আপনাদের পড়িয়ে দিই। মবের বাংলাদেশে পাকিস্তানের জয়। কেন মব? দেখুন কত হেডলাইন। 3 গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, মিরপুরে বিএনপি জামায়াত নেতার মধ্যে সংঘর্ষ। আচ্ছা, চট্টগ্রামে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হাতে র্যাব কর্মকর্তা নিহত। মানে এই ঘটনাগুলো প্রতিদিন ঘটছে। আপনারা দেখেছেন উঠতি নেতা বাংলাদেশের ওসমান হাদি, তিনি ভারত বিরোধিতা করে জনপ্রিয়তা লাভ করেছিলেন, তার অকালে মৃত্যু, খুন হয়ে গেল। আপনারা দেখেছেন দীপু দাসের মতন একজন হিন্দু যুবক, নিরীহ যুবক, তাকে কারখানায় একটা ঝামেলা থেকে তাকে জ্যান্ত গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো।
বুঝতে পারছেন? আর এত কিছুর পরে বাংলাদেশের অভিযোগ যে ভারতে নাকি নিরাপত্তা নেই, অথচ এই মুহূর্তে বাংলাদেশকে গ্লোবাল মিডিয়া মবের বাংলাদেশ বলছে, মবের বাংলাদেশ। চলুন দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি আইসিসি যে প্রেস রিলিজটা করেছিল 21শে জানুয়ারি বৈঠকের পর, সেই প্রেস রিলিজে অ্যাকচুয়ালি কি লিখেছিল, কেন তারা বাংলাদেশের এই দাবি মেনে নিল না, সেটা আপনাদের এই প্রেস রিলিজেই স্পষ্ট করেছে আইসিসি। বলেছে আইসিসি বোর্ড ডিসাইডেড টু আপহোল্ড published match schedule for ICC Men's T20 World Cup 2026. The International Cricket Council today confirmed that the ICC Men's T20 World Cup will proceed as scheduled with Bangladesh matches to be played in India. বাংলাদেশ ভারতেই খেলতে আসবে, এটাকেই ধরে নিয়ে শিডিউল যেটা ছিল সেটাই রাখা হয়েছে, কোনো রকম চেঞ্জ করা হয়নি। প্রথম প্যারায় সেটাই বলেছেন। তারপর দ্য ডিসিশন ওয়াজ টেকেন ফলোইং অ্যান আইসিসি বোর্ড মিটিং ভায়া ভিডিও কনফারেন্স convened to discuss the way forward after the Bangladesh Cricket Board saw its matches may be moved to Sri Lanka. বাংলাদেশ বারবার বলছিল আমাদের শ্রীলঙ্কায় নিয়ে চলো, আমাদের শ্রীলঙ্কায় নিয়ে চলো, সেখানেই আমাদের খেলা দাও, ভারতে আমরা খেলতে যাব না। আর তাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও আইসিসিকে একটা চিঠি দিয়ে দিয়েছিল যে বাংলাদেশের দাবি নাকি ন্যায্য দাবি, একদম যৌক্তিক দাবি। বারবার, বুঝতে পারছেন, একটা কথা একটা মানুষকে কতবার বলতে হয়। আসিফ নজরুল খুব কম করে হলেও গত 2-4 দিনে 200 থেকে 300 বার যৌক্তিক কথাটা বলেছেন, যৌক্তিক শব্দটা ব্যবহার করেছেন। তিনি বলেছেন আমাদের দাবি যৌক্তিক, যুক্তি আছে। কেন বলতে হয় এতবার, কেন? তার কারণ আপনাদের কথা কোনো যুক্তিই নেই, অযৌক্তিক। সেই অযৌক্তিটাকে যৌক্তিক বানাতে গেলে বলে না, একটা মিথ্যা কথা বারবার বলুন, বারবার বলতে একদিন না একদিন সেই মিথ্যাটাই সত্যি হয়ে যায়। কিন্তু আজকে প্রমাণ করে দিল আইসিসি যে একটা মিথ্যা বারবার বললেও সেই মিথ্যাটা আসলে মিথ্যাই থেকে যায়, কখনো সত্যি হয় না, যেটা চেয়েছিল বাংলাদেশ। বলছে দ্য ডিসিশন ওয়াজ টেকেন আফটার কনসিডারিং অল সিকিউরিটি অ্যাসেসমেন্ট কন্ডাক্টেড ইনক্লুডিং independent reviews, all of which indicated there was no threat to Bangladesh players, media persons, officials and fan at any of tournament venues in India. বলছে ইন্ডিয়ার কোনো জায়গায়, শুধু ইডেন গার্ডেন্স বা মুম্বাইতে নয়, ইন্ডিয়ার যে কটা প্যাভিলিয়নে খেলা হবে, যে কটা ভেন্যুতে খেলা হবে, কোথাও কোনো নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। বিশেষ করে বাংলাদেশি প্লেয়ার, বাংলাদেশির মিডিয়া পার্সন এবং বাংলাদেশি যারা সমর্থক, তাদের জন্য তো নয়ই, কোনো রকম সংশয় নেই, কোনো রকম নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেই। আইসিসি এই স্ট্যান্ডার্ডটা সেটা লিখেছে। বলছে দ্য আইসিসি বোর্ড নোটেড দ্যাট ইট ওয়াজ নট ফিজিবল টু মেক চেঞ্জেস সো ক্লোজ টু দ্য টুর্নামেন্ট অ্যান্ড দ্যাট অল্টারনেটিং দ্য শিডিউল আন্ডার দ্য circumstance in the absence of any credible security threat could set a precedent that would jeopardize and sanctity of future ICC event and undermine its neutrality as a global governing body. বলছে এরকম সময় যেখানে আর 2 সপ্তাহ বাকি নেই বিশ্বকাপ শুরু হওয়ার, সেই সময়ে দাঁড়িয়ে যদি এখন নতুন করে শিডিউল চেঞ্জ করা হয়, তাহলে আইসিসির ওপর যে গ্লোবাল মিডিয়ার আস্থা সেটা কি আর থাকবে? আইসিসিকে কেউ কি আর গণ্য করবে ওই একটা বাংলাদেশের জন্য? বুঝতে পারছেন, যাদের কোনো কিচ্ছু নেই, তারা কতগুলো টুর্নামেন্ট খেলেছে, একটা তো কোনো কিছু করতে পারেনি। বুঝতে পারছেন, সেরকম একটা দলের জন্য হতে পারে পূর্ণ সদস্য। বাংলাদেশের এই যে বিসিবি আবার আসিফ নজরুল, এরা কি ভেবেছিল? আসিফ নজরুলের কথাবার্তা আপনি প্রথম থেকে অ্যানালিসিস করুন। তিনি বারবার বলে আসছেন যে আমরা যৌক্তিক দাবি তুলছি এবং আমাদের পাশে অনেক দেশ এসে দাঁড়াবে। আজ পাকিস্তান দাঁড়িয়েছে, কালকে নাকি নিউজিল্যান্ড দাঁড়াবে, সাউথ আফ্রিকা দাঁড়াবে, নাকি সবাই দাঁড়াবে তাদের পেছনে। তাদের এমন একটা ভাব ছিল যে আমরা যৌক্তিক দাবি বলছি, বারবার এক কথা বলেছেন, যৌক্তিক দাবি। তাই প্রত্যেকটা দেশ আমাদের পেছনে এসে দাঁড়াবেন। সবাই এসে দাঁড়িয়েছিলেন, পেছনেই দাঁড়িয়েছিলেন, আর দাঁড়িয়ে লাথ মেরে দিয়েছেন। দেখুন কি বলছে, দ্য আইসিসি ম্যানেজমেন্ট অলসো এঙ্গেজড ইন এ সিরিজ অফ করেসপন্ডেন্ট অ্যান্ড মিটিং উইথ দ্য বিসিবি ইন এ বিড টু রিসলভ দ্য ইম্পেস, শেয়ারিং ডিটেইলড ইনফরমেশন অন দ্য ইভেন্ট সিকিউরিটি প্ল্যান ইনক্লুডিং লেয়ারেড ফেডারেল অ্যান্ড স্টেট ল এনফোর্সমেন্ট সাপোর্ট। শুনুন, ইডেন গার্ডেন্সে ইতিমধ্যেই আইসিসির কর্মকর্তারা তারা রেকি করে গেছেন, নিরাপত্তা ঝুঁকি কতটা কি রয়েছে সেগুলো তারা দেখে গেছেন
এবং তারপরেই কিন্তু এইসব গল্প হয়েছে, তারপরেই 21শে জানুয়ারির এই মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যদি তোমরা খেলতে চাও টি-20 বিশ্বকাপ তাহলে ভারতেই আসতে হবে, যে 4টে ম্যাচ খেলা রয়েছে গ্রুপ লিগের। এমনিও তো আসলে ইতালি আর নেপাল ছাড়া জিততে পারবে না, কারণ বাকি দুটো ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিরুদ্ধে, কী করে জিতবে? যদি বাংলাদেশ খেলতেও আসে বড়জোর ইতালি আর নেপালকে হারাতে পারে বাংলাদেশ, না ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে না ইংল্যান্ডকে হারাতে পারবে। তাহলে বেকার খেলতে আসবে, 4টে ম্যাচ খেলবে, 2টো ম্যাচ জিতে স্টেজ গ্রুপ থেকেই বাড়ি চলে যাবে, তার থেকে না আসাই ভালো। এটা একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু খেলোয়াড়রা তো খেলতে চায়, তাদের তো ধর্ম খেলা, তাই তারা খেলতে চায়, তারা যে কোনো উপায়ে খেলতে চায়। আর এই সমস্ত ডামাডোলের মাঝে বুঝতে পারছেন তারকা তারকা প্লেয়ার যারা, তাদের খেলা, তাদের পারফরমেন্স সেখানেও এফেক্ট পড়ছে। বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে, আইসিসি জানিয়ে দিয়েছে ভারতে আসো না হলে বাদ যাও, আমরা স্কটল্যান্ডকে তৈরি রেখেছি, তারা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এর জন্য বাংলাদেশের হাতে বেশি সময় নেই, তাদের সিদ্ধান্ত অতি শীঘ্রই জানাতে হবে। জানি না তারা কি জানাবে। আসিফ নজরুল তো গোঁ ধরে বসে আছেন যে আমরা যাব না, আমিনুল বুলবুলও তাই। বরং লিটন দাস, বরং শান্ত, এরা যখন খেলাকে নিয়ে প্রশ্ন করছে কেন আমরা খেলবো না, কেন আমরা অনিশ্চয়তার মধ্যে থাকবো, তখন তাদের বিরুদ্ধেই মব সন্ত্রাস শুরু হয়ে যাচ্ছে ফেসবুক থেকে শুরু করে একদম গ্রাউন্ড জিরোতে। এই যে দেখুন কি বলছে লিটন দাস, দ্য ডেইলি স্টার বলছে যে সময় সব মিটিং ফিটিং চলছিল সেই সময় একটা প্রেস কনফারেন্স হয় লিটন দাসের টিম হেরে যায়, বিপিএল থেকে ছিটকে যায়, প্লে অফ থেকে। তারপরে তিনি বলেন প্রেস কনফারেন্সে এসে যে মাত্রই শেষ বলে রোমাঞ্চের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে এসেছেন, এমনিতেই চেহারায় ভর করেছে হতাশা, খানিক পর সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সেই হতাশার মাত্রা যেন বেড়ে গেল। টি-20 বিশ্বকাপের প্রসঙ্গ আসতেই লিটন দাস পাল্টা প্রশ্নে জানতে চান, আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে বিশ্বকাপ খেলতে যাবেন, বিশ্বকাপে পিচ কীরকম হবে, কীরকম এক্সপেক্ট করছেন? তিনি উল্টে ওই সাংবাদিককে প্রশ্ন করছেন, আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? ভাবুন কতটা হতাশা গ্রাস করলে এই ধরনের বক্তব্য তিনি রাখতে পারেন। বলছে বিশ্বকাপ নিয়ে বিসিবির অবস্থানে লিটনের নো কমেন্টস। আর এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল তুলকালাম চলছে, ছি ছি করা হচ্ছে, থুতু দেওয়া হচ্ছে লিটন দাসের ছবিতে। ফেসবুক দেখুন, সোশ্যাল মিডিয়া একটু ঘুরুন, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশিদের কি অবস্থা। মানে জাতীয় ক্রিকেটার, বুঝতে পারছেন, জাতীয় ক্রিকেটার মানে হচ্ছে একজন দেশের আর্মি, সেই আর্মিকেই তারা বলছে যে গোটা দেশ যখন একাট্টা, বলছে গোটা দেশ নাকি চায় ভারতে খেলতে যাব না, কেউ চায় না, তোদের ওই কয়েকটা মুষ্টি কয়েক জুলাই জঙ্গি ছাড়া কেউ চায় না, সবাই চায় খেলতে, সেটা ভারতে হোক যে কোনো প্রদেশে হোক। সবচেয়ে বড় কারণ এই আসিফ নজরুল, এই যে আমিনুল বুলবুল এবং ডাক্তার মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হচ্ছে এই দেশে শেখ হাসিনা রয়েছেন এবং এই দেশে আওয়ামী লীগের আরও অনেক নেতা মন্ত্রীরা, প্রাক্তন মন্ত্রীরা রয়েছেন। তাদের আতঙ্ক এখানে যে যদি বাংলাদেশ ক্রিকেট টিম আসে, তারা ওই আওয়ামী লীগপন্থী যারা, তারা কিছু করে দেবে না তো, এরকম একটা আতঙ্ক তাদের মধ্যে, বুঝতে পারছেন? কিন্তু দেখুন সবাই চায় খেলতে, সবাই, না হলে এই কথা লিটন দাস বলেন। বলছে এই সংশয়ের মেঘে হতাশায় ডুবে থাকার ছবি আড়াল করলেন না বাংলাদেশের টি-20 অধিনায়ক। ছোট ছোট উত্তরে না বলেও যেন তিনি দিতে চাইলেন কঠিন উত্তর। আমি দেখছিলাম ফেসবুকে একজন লিখেছেন যে সাংবাদিকরা মোট 7টা কোশ্চেন করেছেন, প্রতিটাতেই উত্তর না দিয়েছেন লিটন দাস। কেন? তিনি দেশের জন্য কি করেছেন, বরং এখন দেশের বিরুদ্ধে তিনি গাদ্দারি করছেন, এসব লিখছে। ভাবুন একজন দেশের প্রতিনিধি, টি-20 বিশ্বকাপ যে টিম ঘোষণা করেছে সেই টিমের ক্যাপ্টেন, তাকেও লাঞ্ছনা বঞ্চনা করতে ছাড়ছে না। এরা কারা? এই মব সন্ত্রাস কোথা থেকে উৎপত্তি হয়েছে? আমি বারবার বলছি, এটা বাংলাদেশের সংস্কৃতি নয়, এই সংস্কৃতি হচ্ছে পাকিস্তানের। দেখুন আজ তাই সেই জন্যই আপনাদের বলছি যে বাংলাদেশ হেরে গেল আর জিতে গেল পাকিস্তান। গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে চলে গেলেন মহসিন নকভি, ঠিক যেভাবে এশিয়া কাপ বগল দাবা করে নিয়ে চলে গিয়েছিলেন। এখনো ঢুকছে না মাথায়? আরও ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন বলছে, জানালেন বিশ্বকাপ খেলা বা না খেলা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কোনো আলাপই করেনি বিসিবি। শান্তও বলেছিল, আগের দিন আপনারা দেখিয়েছি
যে কোয়াবের সঙ্গে কোনো আলোচনা করেনি। 17 তারিখ লাস্ট বৈঠক হয়েছিল, দ্বিতীয় বৈঠক, এবং 21 তারিখ তৃতীয় বৈঠক ছিল। মাঝে 4 দিনের সময়, একদিন 4 ঘন্টা, 4-এর কম 2 ঘন্টা, 2-এর কম 1 ঘন্টা, অন্তত 30 মিনিট কথা বলতে পারতিস, কোয়াবের সঙ্গে একটা আলোচনা সভা করতে পারতিস। কিচ্ছু করেনি, কিচ্ছু না। কারণ মহসিন নকভি তাদের বলে দিয়েছিল যে আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলবো না, আমরা তো রাজনীতি করব। ক্রিকেট যাক চুলোয়, রাজনীতি বেঁচে থাক। দেখুন কি বলছে, ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার বিসিবির অবস্থান নিয়ে লিটনের ছোট্ট জবাব, নো কমেন্টস। তাকে প্রশ্ন করা হয়েছিল এই যে আইসিসির সঙ্গে বিসিবির যা চলছে এইসব নিয়ে আপনি কিভাবে দেখছেন, এই বিষয়টাকে আপনি কোন নজরে দেখছেন। তিনি খুব ছোট্টভাবে 2টো শব্দের মাধ্যমে উত্তর দিয়েছেন, নো কমেন্টস। কেন বলবেন, কেন বলবেন? সত্যি কথা বলার জন্য যদি তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা হয়, সত্যি কথা বলার জন্য যদি লিটন দাসকে ছি ছি করা হয়, ছবির মধ্যে থুতু দেওয়া হয়, তাহলে সত্যি কথা কেন বলতে যাবেন? আপনারা সত্যি শুনতে পারেন? পারেন না। আপনারা সত্যি শুনতে পারেন না, মিথ্যে আপনাদের অভ্যেস হয়ে গেছে। আর পাকিস্তানের গায়ে ঘেঁষাঘেঁষি করতে করতে নিজেদেরকে পাকিস্তানি ভাবতে শুরু করে দিয়েছেন। বলছে প্রথম আলো করেছে, দেখুন বিপিএলে মিরাজের এমন পারফরমেন্সের জন্য দায়ী মানসিক অবস্থা। মিরাজ হাসান, তিনি গতবারে যে বিপিএল হয়েছিলেন সেই বিপিএলে গত আসরে তিনি জিতেছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। এবারে তার বিপিএলে 9 ইনিংস ব্যাট করেছেন, তার থেকে এসছে মাত্র 100 রান। মিরাজ স্ট্রাইক রেটও 100-র কম, কখনো টপ অর্ডারে ব্যাট করতে নেমেছেন, কোনো দিন ব্যাটিংয়ে নেমেছেন শেষে, কাজ হয়নি কোনোটিতেই, মানে যে কোনো অর্ডারে ব্যাট করেছেন, কিছু করতে পারেননি। আবার 9 ম্যাচে বল হাতেও তিনি উইকেট পেয়েছেন মাত্র 6টি, ওভার প্রতি রান দিয়েছেন 9 রান করে, ইকোনমি রেট 9 রান। বুঝতে পারছেন, 9 ম্যাচে বল করে 6 উইকেট পেয়েছে, 9 ম্যাচে ব্যাট করে 100 রান পেয়েছে। দলের অধিনায়ক, দলের অধিনায়ক, কি পারফরমেন্স দেখুন। কেন? তার কারণ খতিয়েছেন কোচ। বলছে জাতীয় দলের টি-20 সংস্করণের দলে নিয়মিত না হলেও তাই মেহেদী হাসান মিরাজের ওপর আস্থা রেখেছিল সিলেট টাইটান্স। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে তাকে করেছিলেন অধিনায়কও, কিন্তু ব্যাটিং বোলিং কোনো জায়গায় আস্থার প্রতিদান দিতে পারেননি দলকে। সিলেট টাইটান্সের হয়ে এবার তার পারফরমেন্স ছিল মলিন। ফ্র্যাঞ্চাইজির কোচ সোহেল ইসলাম মনে করেন মাঠের বাইরের নানা ঘটনার প্রভাব পরে থাকতে পারে মিরাজের ব্যাটিং এবং বোলিংয়ে। তিনি আরও বলেছেন যে একজন ক্রিকেটার মাঠে নামেন শুধু স্কিল দেখাতে নয়। বুঝতে পারছেন, স্কিল থাকলেই সে 6 মারতে পারবে, 4 মারতে পারবে তা নয়, তার মানসিক স্থিতাবস্থাও কিন্তু জরুরি, প্রয়োজন। আর সেখান থেকেই এখন প্রত্যেকটা খেলোয়াড়, কালকে শান্ত বলেছে, আপনাদের শুনিয়েছি যে প্রত্যেকটা খেলোয়াড় এই মুহূর্তে বাংলাদেশে তাদের মানসিকভাবে তারা ভেঙে পড়েছেন। মিরাজও কোনো পৃথক আলাদা কোনো মানুষ নন, তিনিও একজন সেই ক্রিকেটার যিনি এই টি-20 বিশ্বকাপ খেলতে চান। বুঝতে পারছেন? কিন্তু দেখুন কিভাবে ট্রোল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া খুলুন, এনার যে ছবি দিয়ে বলছে একটা ম্যাচ খেলতে পারে না, বিপিএলে টিমকে জেতাতে পারে না, ও আবার বাংলাদেশের হয়ে। ভাবুন কিভাবে অপমান করা হচ্ছে, কিভাবে অপমান করা হচ্ছে ক্রিকেটারদের। কেন, কি জন্য? বললাম না, এটা হচ্ছে পাকিস্তানি কালচার। আর পাকিস্তান তো গাছে তুলে মই কেড়ে নিয়েছে। এটা দেখুন সোনার বাংলা 24 বাংলাদেশি পোর্টাল, তারা খুব সুন্দর লিখেছে। প্রত্যেকটা লাইন আমি পড়ছিলাম আর মনে হচ্ছিল যে এই লাইনগুলো ডক্টর ইউনুসকে একবার শোনানো উচিত, একবার আসিফ নজরুলকে শোনানো উচিত, একবার আমিনুল বুলবুলকে শোনানো উচিত, একবার নাজমুল ইসলামকে শোনানো উচিত এই কথাগুলো। তাহলে শুনুন কি লিখেছে। বলছে আইসিসির সভায় শুধুমাত্র হাত মেলানো বন্ধু পাকিস্তানের ভোট পেল বাংলাদেশ। মাত্র 2টো ভোট পেয়েছে, বাদবাকি যতগুলো পূর্ণ সদস্য দেশ আছে সবাই বলেছে না ভারতেই খেলতে আসতে হবে। 2টো কার, একটা বিসিবি নিজে দিয়েছে আর একটা পিসিবি যে গাছে তুলে দিয়েছিল বিসিবিকে। কি বলছে দেখুন, খুব সুন্দর লিখেছে। বিসিবির একগুয়েমি হয়তো ক্রিকেটারদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেবে। অনিশ্চিত, বাংলাদেশ ক্রিকেট শেষ, আমি লিখে দিলাম, কোনো এক্সক্লেমেটর নেই, ডাইরেক্ট দাড়ি। কি বলছে, ওই যে বলে না ঘাট তেরামিটাও বুঝে শুনে করতে হয়, বাংলাদেশ সেটাও করেনি। ভারতের সাথে চরম শত্রুতা শুরু করেছে, এর ফল ভোগ করতে হবে ক্রিকেটারদের। এই নাজমুল ইসলাম কতদিন,
এই আমিনুল বুলবুল কতদিন? আসিফ নজরুল তো বলেই দিয়েছেন নতুন সরকার আসলে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব। বুঝতে পারছেন? একটা মানে বুঝতে পারছেন, যারা এই দেশের ক্রিকেটটা পুরো 12টা বাজিয়ে দিল তারা কেউই আর কয়েকদিনের মধ্যে তাদের পদে থাকবেন না। ভাবুন, অনেকে তো ক্রিকেটারই নয়, এরা ক্রিকেটটা কখনো খেলেইনি, ব্যাট ছুঁয়ে দেখেইনি, অথচ দেশের ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত নিতে বসে পড়েছেন আসনে। ভাবছেন নিজেকে প্রচুর বড় হোতা, আমি যা বলবো তাই হয়ে যাবে, গোটা দেশের ক্রিকেট ভবিষ্যৎ আমি একা নির্ধারণ করব। আমি তো কোনোদিনও ক্রিকেট খেলিনি, তাতে কি যায় আসলো? আমি তো শিক্ষকতা করি, ভুলভাল পড়াই মানুষকে, ইংরাজির মানে বুঝতে পারি না, আইসিসি একটা চিঠি পাঠায় তার মানে আরেকটা বলি সাংবাদিক সম্মেলন করে। এই তো গর্ধবদের নিয়ে চলছে অন্তর্বর্তী সরকার, আর এই গর্ধবদের নিয়েই চলছে গোটা দেশ। ভুগছে কারা? আজকে ভাবছেন এই ক্রিকেটাররা? না, যারা সত্যিকারের বাংলাদেশি তারা ভুগছে। ভাবুন, জিজ্ঞাসা করুন যারা সত্যিকারের বাংলাদেশি তারা ট্রোল করছে না এইসব জাতীয় প্লেয়ারদের? ট্রোল কারা করছে? এই জুলাই জঙ্গিরা করছে। বলছে দেখুন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সরকারিভাবে জানিয়ে দিল আগের সূচি মেনে ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। এবার সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। বুধবার আইসিসির বোর্ডের সভায় এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপে স্বাগতিক ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার ইস্যুতে ভোটাভুটি হয়েছে আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায়। চাঞ্চল্যকর এই ক্রিকেট কূটনীতিতে জেতার জন্য অনেক চেষ্টা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আর ভারতে না খেলতে যাওয়া নিয়ে আসিফ নজরুল বরাবর উস্কানি দিয়ে এসেছেন। আর বাংলাদেশ যে জঙ্গি পাকিস্তানের সাথে হাত ধরে আছে তা দেখা গেল সরাসরি। ভোটের লড়াইয়ে শুধুমাত্র পাকিস্তানের সমর্থন পেল বাংলাদেশ, বাকি সবার ভোট গেছে বাংলাদেশের বিপক্ষে, কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। আমি শুনছিলাম বাংলাদেশেরই একটা প্যানেল এই ক্রিকেট নিয়েই আলোচনা হচ্ছিল, আমি নির্দিষ্ট করে চ্যানেলটার নাম বলবো না। তারা আলোচনা করছেন যে এই আসিফ নজরুল হচ্ছে অত্যন্ত কট্টরবাদী একজন ইসলামিক মুমিন, এবং তিনি একদম মনে প্রাণে চান যে এইসব ক্রিকেট ব্যান হয়ে যাক, এগুলো ইসলামে হারাম। কদিন আগে মনে আছে স্কুল কলেজ থেকে সমস্ত এই অ্যাডিশনাল শিক্ষক যারা গান শেখায়, যারা পিটি শেখায়, তাদের নিয়োগ বন্ধ করে দিয়েছে এই অন্তর্বর্তী সরকার। কেন জানেন? বলছে গান তো ইসলামে হারাম, অথচ মন্ত্রণালয় থেকে ভোটের জন্য প্রচারণার গান বের করা হচ্ছে। ভাবুন এদের হিপোক্রিসি। ভাবুন যদি এদেরকে সুযোগ দেওয়া হতো না, এরাই প্যাড হেলমেট পরে নেমে যেত, বলতো আমরাই খেলবো। আমি বলছি ধরুন এখন আইসিসি বললো বাংলাদেশকে ঠিক আছে তোমরা শ্রীলঙ্কাতেই খেলো, তোমাদের জন্য সব 4টে ম্যাচ শ্রীলঙ্কায় আমরা ট্রান্সফার করে দিলাম, কিন্তু কোঅপ যারা প্লেয়ার তারা বললো না বিসিবি এইসব করেছে আমরা খেলবো না। তখন কি হবে? বিসিবির জেদ, আমরা শ্রীলঙ্কায় খেলতে যাব, তখন এই আসিফ নজরুল, ঠিক আছে, যত আছে এই আমিনুল বুলবুল, ডক্টর মোহাম্মদ ইউনুস, এদেরকে দেখবেন, এদেরকে নিয়ে একটা 15 জনের দল হবে, সেখান থেকে 11 জন মাঠে নামবে খেলতে প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বুঝতে পারছেন? ওপেন করতে নামবে আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনুস। আহা কি সুন্দর জুটি! মানে ভাবুন, একবার ইম্যাজিন করুন বিষয়টা। আমি করছি না, ওরা নিজেরাই করছে, এবং বাংলাদেশি মিডিয়া এই নিয়ে আলোচনাও হচ্ছে, প্যানেল বসছে, তারা আসিফ নজরুলকে ছিছি করছে, একটা দেশের ক্রিকেটকে পুরো ধ্বংস করে দিয়েছে। বুঝতে পারছেন? তাকে কত কি করবে? তাকে কি মাথায় তুলে নাচবে? একটা ফালতু লোক বলছে নাকি সব হারাম, ক্রিকেট হারাম, ইসলামে হারাম, ক্রিকেট খেলতে হবে না, খেলবো না ক্রিকেট। কি দেমাগ! খেলতে হবে না, ক্রিকেটের জন্যই বাংলাদেশকে চিনত বিশ্ববাসী। আচ্ছা আপনারা ক্রিকেট খেলবেন না, বাংলাদেশকে কেউ চিনবেও না। পড়ে থাকুন ওইসব ইসলামিক ভাবধারা নিয়ে, পড়ে থাকুন পাকিস্তানি ভাবধারা নিয়ে, পড়ে থাকুন, ওটাই আপনাদের বেশি শোভনীয়। দেখুন দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে আইসিসি রিজেক্টস বাংলাদেশ প্লি, পাকিস্তান ডিসঅ্যাপয়েন্টেড বাট ওন্ট উইথড্র ফ্রম টি20 ওয়ার্ল্ড কাপ। এতই যখন মন ভেঙে গেছে, এতই যখন সমবেদনা জানাতে ইচ্ছা হচ্ছে, তাহলে পাকিস্তান বাবা তোরাও খেলিস না, দাঁড়া বাংলাদেশের পাশে দাঁড়া। বারবার তো রটিয়েছিলি, জিও নিউজ থেকে খবর হয়ে গিয়েছিল যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে, করে দেখা। আমি দেখতে চাই, গোটা বিশ্ববাসী দেখতে চায় বাংলাদেশকে পাকিস্তান কত ভালোবাসে, তাহলে পরিষ্কার হয়ে যাবে সব কিছু। ভালোবাসা দেখুন কি বলছে, পাকিস্তান হ্যাভ এক্সপ্রেসড ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ডিসিশনস টু প্রসিড উইথ বাংলাদেশ ম্যাচেস ইন ইন্ডিয়া ফর দ্য আপকামিং মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ।
তারা ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু বাট সোর্সেস হ্যাভ মেড ইট ক্লিয়ার দ্যাট উইথড্রয়িং ফ্রম দ্য টুর্নামেন্ট ইজ নট আন্ডার consideration. The ICC rejection of Bangladesh request to relocate their matches to Sri Lanka on security grounds has triggered debate across the region even as the tournament schedule remains intact. কিন্তু তারা একবারও বলছে না যে আমরা বিশ্বকাপ বয়কট করব, বরং রেপ স্পোর্ট ছেপেছিল, আপনাদের দেখিয়েছিলাম আমি। পিসিবির এক কর্মকর্তা বলছে বাংলাদেশ খেলবে না, তাতে আমার কি, আমরা খেলবো। বলছে যে জিও নিউজ বা ভুল বলেছে, ভুল খবর ছেপেছে। আচ্ছা, বাংলাদেশে ভুল, ওগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে, মনোরঞ্জন, ঘুরিয়ে ওড়ানোর মতো, শিশু সুলভ আচরণ, এইসব বলেছেন তিনি। এইসব এরপরেও ওই জুলাই জঙ্গি, এই সমস্ত অন্তর্বর্তী সরকারের বসে থাকা হত্যাকর্তা বিধাতারা, তাদের চোখ কান নাক কিচ্ছু খুলছে না, কিচ্ছু না। তারা পাকিস্তানকেই আপন ভাই ভাবছে, আর ভাই বাঁশ দিয়ে চলে যাচ্ছে। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। দেখুন কেন বলছি, এই মুহূর্তে বাংলাদেশের কি অবস্থা, হেডলাইনগুলো পড়ুন খালি। চট্টগ্রামে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা নিহত, আহত 3। প্রথম আলো করেছে র্যাব সদস্যদের ওপর হামলা হয় মাইকে ঘোষণা দিয়ে। ভাবুন, মাইকে ঘোষণা দিয়ে র্যাবেরকে মারধর করা হচ্ছে, মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ। মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 16। 3 গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত 15। 14 গ্রামে রাতভর ভাঙচুর, অগ্নিসংযোগের পর দুপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষ, আহত 15। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, 1 ঘন্টা যান চলাচল বন্ধ। তিতুমির কলেজের ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 8। আমি একটা ছবি দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল হয়ে গিয়েছে। কারা কী সব নাকি এসে বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছে, বিশাল মানে রাস্তা জ্যাম করে বিক্ষোভ দেখাচ্ছে। অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স। একটা মানুষকে বলা হয় একজন প্রতিবাদী, সে নাকি নিজেকে প্রতিবাদী বলছে, বিশাল বড় বিপ্লবী, তাকে কি বলা হচ্ছে, আরে অ্যাম্বুলেন্স আসছে, একটু সরে যান, অ্যাম্বুলেন্স মরে যাক বলছে, অ্যাম্বুলেন্সে রোগী মরে যাক, আমরা এইখানেই থাকবো, অবস্থান থেকে সরবো না। ভাই কিসের অবস্থান তোমাদের, এটা কি, কোন ধরনের অবস্থান? অ্যাম্বুলেন্সের রোগী মরে যাক, আমরা এখান থেকে সরবো না, কোন ধরনের অবস্থান এটা, কোন মানবিকতা? এতটুকু মানবিকতা বেঁচে আছে বাংলাদেশে এখনো? আমার তো দেখে মনে হয় না ছবিগুলো, এই সমস্ত হেডলাইন পড়লে তো আর মনে হয় না। আবার তারা এবার অভিযোগ করে, দাবি তোলে যে ভারতে নাকি নিরাপত্তা নেই। ভাবুন, পাকিস্তান তো সফল, পাকিস্তানের মিশনে সফল। গতকাল আমার এপিসোডেই একজন কমেন্টে লিখেছিলেন যে পাকিস্তান কিন্তু তাদের মিশনে সফল হয়ে গিয়েছে। তাদের মিশন এটাই ছিল বাংলাদেশকে যেন তেন প্রকারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া, আর সেই বাংলাদেশকে আবার নতুন করে কবজা করে নেওয়া, নতুন করে তার নাম দিয়ে দেওয়া পূর্ব পাকিস্তান। সেটা তো রাজনৈতিকভাবে শুরু হয়েইছে এবং ক্রিকেট থেকেও বাংলাদেশকে দূরে সরিয়ে দেওয়ার এটা সবচেয়ে বড় ষড়যন্ত্র। এখনও যদি আপনাদের চোখ কান নাক না খোলে, তাহলে আর কবে খুলবে? একটু ভেবে দেখুন। যদি বুঝতে না পারেন, এপিসোডটি প্রথম থেকে আরও একবার দেখুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজেদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। জয় হিন্দ, বন্দে মাতারাম।